আচ্ছা, যাই হোক, আমাদের আজকের যে টপিকসটা এটা হচ্ছে এনিমিয়া। তোমরা হয়তো এর মধ্যে এনিমিয়া অনেক পেশেন্ট পেয়েছো। এনিমিয়া একটা খুব গুরুত্বপূর্ণ টপিকস আমাদের ইমার্জেন্সি ম্যানেজমেন্ট প্লাস অ্যাজ ওয়েল অ্যাজ রুটিন ম্যানেজমেন্ট। যদিও এটা খুব সহজ, ব্লাড দেও, ব্লাড দিয়ে শেষ করে দাও, বা এই একটা সহজ জিনিস আমাদের এখানে ব্লাড দেওয়া মানে এনিমিয়া মানে রোগী ভর্তি ব্লাড দেওয়ার জন্য। কিন্তু আসলে এনিমিয়া সম্বন্ধে একটু ডিটেলস আমাদেরকে জানতে হবে। আজকে আমি যে ক্লাসটা নেব এটা অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ার্ড ম্যানেজমেন্ট জন্য, ভবিষ্যতে পোস্ট গ্রাজুয়েশন এবং পার্ট ওয়ানের জন্য খুব গুরুত্বপূর্ণ। আশা করি ধৈর্য ধরে তোমরা শুনবে। আর এটা আমার 40 মিনিট পরে মোটামুটি অটোমেটিক অফ হয়ে যাবে, তখন আমরা আবার নতুন করে আবার এই একই লিঙ্কে ঢুকবো। তারপরে শুরু করতেছি। আমাদের এখন এনিমিয়া মনে রাখতে হবে যে এনিমিয়া আমাদের যে এনিমিয়াটা আমাদের যে আমরা যে ওয়ার্ডে এনিমিয়া পাই, হ্যাঁ, এনিমিয়ার পেশেন্ট আমাদের কাছে রিসিভ করি এনিমিয়া, তখন এনিমিয়া আমাদের কাছে শুধু আছে অনলি এনিমিয়া, শুধু এনিমিয়া। সেখানে একটা রুগীকে আসছে রক্ত শূন্যতা নিয়ে, কিন্তু কখনো কখনো এনিমিয়ার সাথে কিছু রেড ফ্ল্যাগ সাইন থাকে, যেমন এনিমিয়া উইথ ফিভার। এটাকে আমাকে গুরুত্ব দিতে হবে। এনিমিয়া উইথ ব্লিডিং ম্যানিফেস্টেশন, কখনো কখনো রুগী আছে এনিমিয়ার সাথে রেসপিরেটরি ডিস্ট্রেস বা শ্বাসকষ্ট নিয়ে। কখনো কখনো পেশেন্ট আছে এনিমিয়ার সাথে থাকে হাইপারটেনশন। কখনো কখনো আছে পেশেন্টের এনিমিয়া থাকে সাথে দেখা যাচ্ছে যে তার অ্যাকুইট ব্লাড লস হয়েছে, অর্থাৎ হিমাটোমেসিস হয়েছে, অথবা মেলানা হয়েছে, অথবা ইপিস্টেক্সিস হচ্ছে। কখনো কখনো পেশেন্ট এনিমিয়া নিয়ে আসে সাথে দেখা যায় পুরো একদম পেশেন্ট ক্যাকেকসি কোয়াইট লস থাকে। তো যাই হোক, আমাদের যে মনে রাখতে হবে আমরা যে এই যখন এনিমিয়া গুলো পাবো, এই যে আমি 2 থেকে 7 নম্বর বললাম, ফিভার, ব্লিডিং, যখন কারো রেসপিরেটরি ডিস্ট্রেস থাকবে, ইডিমা থাকবে, হাইপারটেনশন থাকবে, ওয়েট লস থাকবে, তো এই সমস্ত পেশেন্টকে এনিমিয়াকে তার এনিমিয়ার চাইতে, এনিমিয়াটা হচ্ছে টিপ অফ দা আইসবার্গ। হ্যাঁ, আমাকে মনে রাখতে হবে যে তার যে এনিমিয়ার চাইতে তার আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি, এনিমিয়ার চাইতেও তার যে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে আন্ডারলাইং দ্য ডিজিজ। তাহলে কোনো পেশেন্ট যদি আমাদের কাছে আসে এনিমিয়া নিয়ে, তাহলে দুই ভাবে আসতে পারে। একটা হচ্ছে অনলি এনিমিয়া, আর একটা হচ্ছে কমপ্লিকেটেড এনিমিয়া, যেটাকে আমি নাম দিচ্ছি যে কমপ্লিকেটেড এনিমিয়া। ডিউরিং দিস এ পেশেন্ট উইথ এনিমিয়া, কিপ ইট মাইন্ডেড 2 to 7, যেগুলো আমি বললাম, ইজ এন মেডিকেল ইমার্জেন্সি হোয়ার এনিমিয়া ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ আদার ডিজিজ। এখানে এনিমিয়াটা কি হচ্ছে, এখানে এনিমিয়াটা ম্যানিফেস্টেশন হচ্ছে আদার ডিজিজ, মানে অন্যান্য ডিজিজের ম্যানিফেস্টেশন। এখানে এনিমিয়া নিয়ে আমাকে চিন্তা করতে হবে না, আমাকে মনে করতে হবে যে এনিমিয়াটা হচ্ছে একটা টেল, অথবা একটা আমরা টেল ধরে আমরা সাপের মাথায় পৌঁছে যাব, তখন আমাকে ওই ডিজিজের দিকে মাথায় রাখতে হবে। এইটা হচ্ছে আমাদের এনিমিয়ার প্রেজেন্টেশন। এখন রেড ফ্ল্যাগ সাইন, এনি একটা পেশেন্টের এনিমিয়ার সাথে যদি এই কিছু কিছু রেড ফ্ল্যাগ সাইন থাকে, তখন সেই এনিমিয়াকে হালকাভাবে নিতে চলবে না, যে রুগী আসছে এনিমিয়া ব্লাড দিব চলে যাবে, ব্লাড নিয়ে আসেন, ব্লাড গ্রুপিং কসমেটিক করে নিয়ে আসেন, না। সেগুলো হচ্ছে, 1 নম্বর হচ্ছে ফিভার। ফিভার একটা রেড ফ্ল্যাগ সাইন। একটা হচ্ছে হলো পেশেন্টের যদি হাইপারটেনশন থাকে এনিমিয়ার সাথে, যদি পেশেন্টের ব্লিডিং ম্যানিফেস্টেশন, এনি ফর্ম অফ ব্লিডিং ম্যানিফেস্টেশন, হিমাটোমেসিস, মেলেনা, গাম ব্লিডিং, ইকাইমোসিস, ব্রুইশ, যে কোনো ভাবে থাকতে পারে। অথবা যদি রোগীর ইডিমা থাকে, এনিমিয়ার পেশেন্ট ইডিমা আছে, এটা আমাদেরকে গুরুত্ব দিতে হবে। অর্গানোমেগালি, কোনো পেশেন্ট এনিমিয়া আছে সাথে হ্যাপাটোমেগালি পাইলাম, স্প্লিনোমেগালি পাইলাম, লিম্ফেডেনোপ্যাথি পাইলাম, তাহলে এগুলো আমাদেরকে কি বলতে পারবে, এটা সিম্পল এনিমিয়া না। বেদলেসনেস, এনিমিয়া আছে সাথে শ্বাসকষ্ট আছে, তাহলে এটুকুকে আমাকে কি দিতে হবে, গুরুত্ব দিয়ে দেখতে হবে। অ্যাসাইটিস, এনিমিয়া আছে, অ্যাসাইটিস আছে, মনে রাখতে হবে পেশেন্ট যদি এই সমস্ত রেড ফ্ল্যাগ সাইন গুলো থাকে, তবে সেখানে সেই এনিমিয়াটাকে আমরা গুরুত্ব দিব। আমরা সেই এনিমিয়াকে শুধু যে ব্লাড নিয়ে আসেন রুগী ব্লাড জোগাড় করেন এভাবে বললে হবে না, মনে রাখতে হবে এখানে এনিমিয়াটা হচ্ছে একটা ম্যানিফেস্টেশন, তার একটা বড় একটা ডিজিজের একটা ম্যানিফেস্টেশন হচ্ছে এনিমিয়া, ওয়েট লস। তাহলে আমরা কি কি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করব যখন একটা পেশেন্টের এনিমিয়ার সাথে রেড ফ্ল্যাগ সাইন থাকে? ধরেন একটা পেশেন্টের এনিমিয়ার সাথে ফিভার আছে, তাহলে মনে রাখতে হবে এটা একটা হিমাটোলজিক্যাল ম্যালিগন্যান্সি হতে পারে, এনিমিয়া, ফিভার, এ প্লাস্টিক এনিমিয়া, লিউকেমিয়া, লিম্ফোমা, মাল্টিপল মাইলোমা। অথবা এনিমিয়ার সাথে যদি ব্লিডিং ম্যানিফেস্টেশন থাকে, অথবা তাহলে আমাদের সেই যেমন ইপিস্টেক্সিস, গাম ব্লিডিং, পারপোরা, তাহলে এগুলো দুইটা কারণে হতে পারে। হিমাটোলজিক্যাল ম্যালিগন্যান্সির জন্য হতে পারে যেটা বললাম, অথবা এনিমিয়ার সাথে ফিভারের সাথে এনিমিয়া থাকলে কালাজ্বর হতে পারে। নর্মাল অনেক সময় অনেক ক্রনিক ডিজিজের এনিমিয়ার সাথেও টিবির সাথেও থাকতে পারে, কিন্তু কখনো কখনো যদি এনিমিয়ার সাথে ফিভার থাকে অথবা এনিমিয়ার সাথে ব্লিডিং ম্যানিফেস্টেশন থাকে, তখন আমাদের হিমাটোলজিক্যাল ম্যালিগন্যান্সি এবং ইনফেকশনের মধ্যে কালাজ্বরটা মাথায় রাখতে হবে, যেমন এ প্লাস্টিক এনিমিয়া, লিউকেমিয়া, লিম্ফোমা, মাল্টিপল মাইলোমা, এটা মনে রাখতে হবে।
এখন কারো যদি অ্যানিমিয়া থাকে, সাথে অর্গানোমেগালি থাকতে পারে, আবার সাথে প্লাজমা অ্যাসিডিস থাকতে পারে ও নাও থাকতে পারে, তাহলে অ্যানিমিয়া উইথ অর্গানোমেগালি আগের মতোই হয়ে গেল হেমাটোলজিক্যাল ম্যালিগন্যান্সি, যেরকম ম্যালিগন্যান্ট হইলে আমি ধরবো লিউকেমিয়া, লিম্ফোমা। আবার যদি দেখা যায় যে নন মেলিগন্যান্ট কজ অফ হেপাটোস্প্লেনোমেগালি, যেরকম হিমোলাইটিক অ্যানিমিয়া, অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া বা থ্যালাসেমিয়া হতে পারে, সেখানে অবশ্যই অ্যাসিডিস থাকে না। কিন্তু যদি এনিমিয়ার সাথে যদি আপনার শুধুমাত্র যদি দেখা যাচ্ছে অর্গানোমেগালি আছে, এনিমিয়া আছে, তাহলে আমাদের টিবি মাথায় রাখতে হবে, আমাদের কালাজ্বর মাথায় রাখতে হবে। আর যদি এনিমিয়ার সাথে অ্যাসাইটিস থাকে, তখন আমাদের সিএলডি মাথায় রাখতে হবে, সেখানে টিবিও মাথায় রাখতে হবে। তাহলে দেখেন, এনিমিয়ার সাথে অর্গানোমেগালি থাকলে একরকমের ডিডি, এনিমিয়ার সাথে ফিভার থাকলে একরকমের মাথায় চিন্তা রাখতে হবে, এনিমিয়ার সাথে ব্লিডিং ম্যানিফেস্টেশন থাকলে একরকমের মাথায় চিন্তা রাখতে হবে। তাহলে কতগুলো এনিমিয়া, শুধুমাত্র এনিমিয়া না, এনিমিয়া কিন্তু অনেকগুলো ডিজিজের একটা বহিঃপ্রকাশ হয় আমাদের এখানে। আর এনিমিয়ার সাথে যদি ইডিমা থাকে, তাহলে আমরা চিন্তা করতে পারি এটা সিকেডি হতে পারে পেশেন্ট, অথবা এই পেশেন্টের এনিমিক হার্ট ফেলিউর ডেভেলপ করছে, যে কোনো কারণে এনিমিয়া হয়েছে, এখন ইডিমা হয়েছে, সাথে শ্বাসকষ্ট থাকলে তখন ধরে নিতে হবে এটা আইদার এনিমিক হার্ট ফেলিউর অথবা সিকেডি হতে পারে। অনেক সময় ম্যাল অ্যাবজর্পশনের পেশেন্টের এনিমিয়াও থাকে, ইডিমাও থাকে। আর কারো যদি এনিমিয়ার সাথে হাইপারটেনশন থাকে, তখন চিন্তা করতে হবে যে এটা সিকেডি হওয়ার সম্ভাবনা বেশি। এখন হিস্ট্রি ইন এনিমিক পেশেন্ট, একটা পেশেন্ট যখন এনিমিয়া নিয়ে আমাদের কাছে আসবে, তখন আমাদের কতগুলো হিস্ট্রি নিতে হবে, ঠিক আছে? তাহলে হিস্ট্রির মধ্যে আমরা কি কি নিব? রুগীকে জিজ্ঞাসা করব তার অ্যাকুইট বা ক্রনিক ব্লাড লস আছে কিনা। জিআইটি থেকে আমরা জানি যে গাম ব্লিডিং, এটা রুগী তো দেখাই যায়। হিমাটোমেসিস ম্যালেনার কথা রুগীরা অনেক সময় বলে না, কারণ ম্যালেনা তো হচ্ছে ব্ল্যাক টার স্টুল যায়, রুগীরা এটা অনেকে দেখেও না বা অনেকে বুঝতে পারে না। কারো ব্লাডি ডায়রিয়া থাকে, কারো বা হ্যামোরয়েডস থাকে, হ্যামোরয়েডস এর কথা অনেকে বলতে চায় না, তাহলে এগুলো অবশ্যই জিআইটি। তাহলে আমাদের ব্লাড লস এর হিস্ট্রি নিতে হবে, অ্যাকুইট অথবা ক্রনিক, সেটা বিভিন্ন অর্গান থেকে। মোস্ট কমন অর্গান হচ্ছে জিআইটি, জিআইটি থেকে সবচেয়ে বেশি ব্লিডিং হয়। রেসপিরেটরি ট্র্যাক্ট থেকে ব্লিডিং হওয়ার সম্ভাবনা কম থাকে, সেটা হিমাটোমেসিস থাকে, ইপিস্টেক্সিস থাকে, এগুলো রোগী নোটিফাই করে দেয়। জেন্টিউনারি যেরকম ম্যানোরেজিয়া, খুব ফিমেল পেশেন্ট, ম্যানোরেজিয়া একটা কমন কজ অফ ফিমেল পেশেন্টের ক্ষেত্রে। সুতরাং কোনো ফিমেল পেশেন্ট যদি এনিমিয়া রাখে, অবশ্যই ম্যানোরেজিয়া হিস্ট্রিটা নিতে হবে। হেমাচুরিয়া থেকে এনিমিয়া হওয়া ভেরি আনলাইকলি, তবে এটা আমাদের অ্যাজ এ পার্ট অফ নিতে হবে। তারপরে স্কিনে কোনো ব্লিডিং ম্যানিফেস্টেশন আছে কিনা, আমি আগেই বললাম পারপোরিক র্যাশ আছে কিনা, ইকাইমোসিস আছে কিনা। যখন আমরা যে কোনো র্যাশের হিস্ট্রি নিলে কিন্তু এটা আমি কথাটা বললাম, র্যাশের যখন হিস্ট্রি নিতে হয় তখন এটা নিতে হয়, এটা কি পারপুরিক নাকি এটা কি ম্যাকুলো নাকি এটা পেপুলার, এটা কি ইচি, পেনলেস, পেনফুল, পালপেবল, এইগুলো হিস্ট্রি নিতে হয়। এটা জাস্ট একটা কথাই লিখলাম। আর যেটা হচ্ছে যে পেশেন্টের তাহলে এনি নিউরোলজিক্যাল ফিচার্স আছে কিনা। কোনো পেশেন্টের যদি এনিমিয়ার সাথে নিউরোলজিক্যাল ফিচার থাকে, সেন্সরি ফিচার থাকতে পারে, যেরকম টিংলিং, নার্ভনেস, প্যারাস্থেসিয়া থাকতে পারে, মটরের মধ্যে লিম্ব উইকনেস থাকতে পারে, কেনিয়াল নার্ভ পলসি, বিশেষ করে অপটিক অ্যাট্রোফি আর ভিজুয়াল ডিস্টারবেন্স থাকতে পারে, অথবা মেমোরি লস থাকতে পারে, ডিমেনশিয়া হতে পারে। তো এগুলো যদি, অর্থাৎ একটা পেশেন্টের এনিমিয়া আসে তার সাথে নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন আছে, তখন আমাকে চিন্তা করতে হবে এটা হলে এটা মোস্ট লাইকলি ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি। হ্যাঁ, তো সুতরাং পেশেন্টে আমরা যেরকম ব্লাড লসের হিস্ট্রি নিতে হবে, সেরকম এনি নিউরোলজিক্যাল ফিচার্স আছে কিনা সেই হিস্ট্রি গুলো আমাদেরকে নিতে হবে। তারপরে নিতে হবে ফিভার আছে কিনা। আমরা আগে জানি, এক কথা তো বারবারই বললাম, ফিভার থাকলে লিম্ফোমা, লিউকেমিয়া, প্লাস্টিক এনিমিয়া হতে পারে। হুম। হোয়াইট লস নাইট সুইট যদি থাকে, তাহলে পেশেন্টকে আমরা টিবি লিম্ফোমা চিন্তা করব। এনিমিয়ার সাথে একটা পেশেন্টের হোয়াইট লস আছে, নাইট সুইটিং আছে, তাহলে এগুলো হিস্ট্রি গুলো আমাদেরকে নিতে হবে। এছাড়া ফিভার, ব্লিডিং ম্যানিফেস্টেশন, এবং রুগীটা যদি টক্সিক থাকে, রুগীটা আসলে জ্বর নিয়ে, আপনি দেখছেন তার ব্লিডিং, গ্লাম ব্লিডিং হচ্ছে বা পারফোরিক টেস্ট আছে, বডি টেন্ডারেস আছে, পেশেন্ট খুব টক্সিক, তখন চিন্তা করতে হবে দিস ইজ মে কেস অফ লিউকোমিয়া। এখন আমরা তো এটা গেলাম জেনারেশন সার্চ ফর এটিওলজি, যেরকম আমরা যদি এখন পেশেন্টের যদি অ্যাবডোমিনাল পেন থাকে, তখন আমরা কি চিন্তা করব? তাহলে একটা পেশেন্টের এটিওলজির চিন্তা করতে হবে। আমরা তো জানি আমাদের এনিমিয়াকে তিনটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন, যেটাকে আমি এখানে বলে, এটা হচ্ছে এটিওলজিক্যাল ক্লাসিফিকেশন। মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন হলো মাইক্রোসাইটিক এনিমিয়া, ম্যাক্রোসাইটিক এনিমিয়া এবং নর্মোসাইটিক এনিমিয়া। আর এটিওলজিক্যাল এনিমিয়া যদি ক্লাসিফিকেশন বলি, তাহলে আমরা সেটাকে আবার তিনটা ভাগে ভাগ করছি: আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি এনিমিয়া, আর একটা হচ্ছে হিমোলাইটিক অ্যানিমিয়া, আর হচ্ছে হলো এনিমিয়া অফ ক্রনিক ডিজিজ। তাহলে আমাদের এই জন্য এটিওলজি সার্চ করতে হবে, যেমন অ্যাবডোমিনাল পেন আছে কিনা, যদি থাকে তাহলে আমরা মনে করব পিউডি।
যদি অল্টারেশন অফ বায়োল হ্যাবিট থাকতে পারে, মেলেনা থাকতে পারে, তখন সেখানে চিন্তা করতে হবে পিউডিও হতে পারে। আর অল্টারেশন অফ বায়োল হ্যাবিট থাকলে তো অবশ্যই আমাদের সিএ কোলনটা মাথায় রাখতে হবে। যদি পেশেন্টের ড্রাগ খাচ্ছে, অ্যানাসিড খাচ্ছে, তখন তাদের যদি এনিমিয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি এটা গ্যাস্ট্রিক ইরিটেশন হয়ে এনিমিয়া হতে পারে। অ্যানোরেক্সিয়ান, ভমিটিং, অ্যাস্থেনিয়া, এটা দিজ আর দ্য ক্লাসিক্যাল ফিচার। অ্যানোরেক্সিয়া থাকে, অ্যাস্থেনিয়া থাকে, ভমিটিং থাকে, তাহলে সিএস্টোমা। কারণ সিএস্টোমা হচ্ছে আমাদের হিমাটোমেসিস ম্যালারিয়ার একটা কজ। তাহলে সেটা আমাদের এগুলো মাথায় রাখতে হবে যে ব্লাডি ডায়রিয়া হচ্ছে কিনা, যেমন আইবিডি হয়, আলসারেটিভ কোলাইটিস হয়, এগুলোকে মাথায় রাখতে হবে। তাহলে দেখেন অ্যাবডোমিনাল পেনের সাথে কতগুলো প্লাস এই হিস্ট্রিগুলো আমাদেরকে নিতে হবে। পিপিআই খায় কিনা, আমরা জানি যে পিপিআই এর জন্য দুই ভাবে হইতে, একটা একর হাইড্রিয়া হয়ে তার আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া হয়। কখনো কখনো পেশেন্টের দেখা যাচ্ছে যে পিপিআই এর জন্য মেনলি যে জিনিসটা হয় ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি হয় বেশি। এই জন্য যারা লং পিপিআই খায় তাদেরকে আমাদের মাঝে মাঝে নিউরোভিটামিন যেমন বি1, বি6, বি12 এটা সাপ্লিমেন্টেশন দেওয়া উচিত, যারা দীর্ঘমেয়াদী গ্যাসের ওষুধ খায়। ওল্ড এজ, কনস্টিপেশন, ব্লিডিং হচ্ছে, তাহলে এটা ডারভাইটিকুলাইটিস, যদি আমাদের দেশে আনকমন, এটা খুব ক্রনিক ডায়রিয়া, এটা ম্যালঅ্যাবজর্পশন, কারো এনিমিয়া আছে, ডায়রিয়া আছে, তখন তার আমরা চিন্তা করতে পারি দিস ইজ এ কেস অফ ম্যাল অ্যাবজর্পশন সিন্ড্রোম। অনেক সময় যারা সাধারণত সেন্ট্রালি ল্যাট্রিন ইউজ করে না, বেয়ার ফুটের থাকে, আমাদের দেশে একটা খুব কমন ম্যানিফেস্ট, যদি এখন কমে গেছে, ওয়ার্ম ইনফেস্টেশন, এটা মাথায় রাখতে হবে। ডায়েটারি অনেকে দেখা যাচ্ছে ডায়েটারি খাবারের জন্য অনেকে এনিমিয়াতে ভুগে। হিস্ট্রি অফ অপারেশন, বিশেষ করে গ্যাস্ট্রেক্টমি হতে পারে, আইলেকটমি হতে পারে, এগুলোর জন্য কিন্তু আমাদের এনিমিয়া হতে পারে। রিকারেন্ট প্রেগনেন্সি, ব্রেস্ট ফিডিং, এটা ওয়ান অফ দ্য কজ অফ এনিমিয়া। তাহলে হিস্ট্রি গুলো আমাদের নিতে হবে। ইনসাফিসিয়েন্ট ডায়েট, কেউ যদি মানে খাওয়া দাওয়ার মধ্যে কম থাকে বা বিভিন্ন ধরনের শাক সবজি বা আয়রন এই জাতীয় খাবার না খায়, বা অনেকে আছে যেরকম যারা হিন্দু বিধবা তারা মিট খায় না, তাহলে মিট তো না খেলে তো আপনার ভিটামিন বি 12 আসবে না। তো এই জন্য হচ্ছিল আমাদের ডায়েটারি ইনসাফিসিয়েন্সি, প্রেগনেন্সি, দিজ আর দা, এই সমস্ত হিস্ট্রিগুলো আমাদেরকে নিতে হবে। তারপরে ভিটামিন বি 12 এর জন্য আমরা কি হিস্ট্রি নিব? ভিটামিন বি 12 এর জন্য ডায়েটারি, যেটা আগে বললাম, যারা ভেজিটেরিয়ান তাদের ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি হয়। সার্জিক্যাল যদি কোনো হিস্ট্রি থাকে, বিশেষ করে গ্যাস্ট্রেক্টমি এবং আইলাম, ভিটামিন বি 12 কোথায় অ্যাবজর্পশন হয়? ভিটামিন বি 12 অ্যাবজর্পশনের জন্য আমাদের ইন্ট্রিনসিক ফ্যাক্টর দরকার পড়ে, যেটা ইয়ে থেকে, স্টমাক থেকে আসে। সুতরাং সে গ্যাস্ট্রেক্টমি হলে আমার ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি হওয়ার সম্ভাবনা থাকে। অথবা ভিটামিন বি 12 আমাদের অ্যাবজর্পশন হয় কোথায়? আইলিয়ামে হয়। আর আয়রন কোথায় হয়? জেজুনামে হয়। এগুলো কিন্তু খুব সারা জীবন স্যাররা কোশ্চেন করে, এখন হয়তো আপনাদের ওভাবে রাউন্ড হয় না দেখে আপনাদের কোশ্চেনের সম্মুখীন হয় না, কিন্তু এই জাতীয় কোশ্চেন গুলো আপনাকে খুব অহরহ জিজ্ঞেস করতো যে আপনাদের ভিটামিন বি 12 কোথায় আপনার অ্যাবজর্পশন হয়। তাহলে আইলিয়ামে যদি রিসেকশন হয়, কোনস হয়, বা কোনো সার্জারি হয়, বা টিবি হয়, তাহলে সে আইবিডি হয়, তাহলে সেক্ষেত্রে ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি হতে পারে। আপনারা সবসময় রাখবেন যে ম্যাল অ্যাবজর্পশন সিমটমে বোথ আয়রন হয়, বোথ ভিটামিন দুইটাই হয়, যেটির জন্য এখানে ডাইমরফিক আরবিসি, আমরা ডাইমরফিক পিকচারটা পাই। তাহলে সার্জারি হিস্ট্রি খুব গুরুত্বপূর্ণ। রিকারেন্ট অ্যাবডোমিনাল পেন, ডায়রিয়া হচ্ছে, অর্থাৎ স্কোনিক প্যানক্রিয়াটাইটিস পেন, খাওয়ার পরে অ্যাবডোমিনাল পেন হয়, ডায়রিয়া থাকতে পারে, স্ট্যাটোইরিয়া, তাহলে এটা আমাদের ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি করে। আগেই বলছি প্রলং পিপিআই ইউজ করলে ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি হওয়ার সম্ভাবনা থাকে। আমাদের পার্নিসিয়াস নামে একটা অটোইমিউন হিমোলাইটিক অটোইমিউন ডিজিজ আছে, যেখানে ভিটিলিগো থাকে, হাইপোথাইরয়েডিজম থাকে, ডায়াবেটিস থাকতে পারে। এখানে ইন্টেনসিভ ফ্যাক্টর হয় না, সেটাও ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সির জন্য খুব গুরুত্বপূর্ণ। ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি স্যার আপনি পোস্ট গ্রাজুয়েশন পাস করতে পারবেন না, আন্ডার গ্রাজুয়েশনের পরে পরে এখন থেকে আপনার যখন পোস্ট গ্রাজুয়েশন পড়বেন, যদি কেউ মেডিসিনে কেরিয়ার করেন, তাকে ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খানু ধারণা রাখতে হবে। আপনাদের হয়তো জানা আছে, জানেন কিনা জানি না, কেস এতদিনে পেয়েছেন কিনা, যে ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি কিন্তু অনেক সময় প্যানসাইটোপেনিয়া নিয়ে প্রেজেন্ট করে, তার ভেরিয়াস প্রেজেন্টেশন থাকে। যাই হোক, ম্যাল অ্যাবজর্পশন একটা কজ, কোনিক ডায়রিয়া। এখন আমরা জানি যে কনজেনিটাল হিমোলাইটিক অ্যানিমিয়া ওয়ান অফ দা কজ অফ আমাদের এনিমিয়া। তাহলে সেক্ষেত্রে ফ্যামিলি হিস্ট্রি থাকে। সাধারণত এই সমস্ত রোগী আপনারা জানেন যে প্রায় অ্যাডমিশনে পান, বা 2-3, এখন অবশ্য আপনাদের ব্লাড ব্যাংক হওয়ার কারণে, ডে কেয়ার সেন্টার হওয়ার কারণে আমাদের এখানে কম আসে। তো আমরা দেখা যাচ্ছে যে এদের সাধারণত এক ভাই থ্যালাসেমিয়া থাকে, তখন দেখা যায় 2-3 ভাই জন একসাথে, 2-3 জন। আমাদের তো কয়দিন আগে ওয়ার্ডে 2টা ভাই ছিল থ্যালাসেমিয়ার, মেল ওয়ার্ডে ভর্তি ছিল। হ্যাঁ, এরা সাধারণত ফ্যামিলি হিস্ট্রি থাকে খুব সুন্দর, কনসেঙ্গুইটি হিস্ট্রি থাকে, মা বাবাদের দেখা যাচ্ছে আত্মীয় স্বজনের মধ্যে বিয়ে হয়।
রিকারেন্ট এনিমিয়া জন্ডিস থাকে, দেখবেন যে তার প্রায় এনিমিয়া থাকে, এনিমিয়াটা সিভিয়ার থাকে, মাইল্ড জন্ডিস থাকে, এটা কনজেক্টার আপনার প্রায় রুগী বলে যে বারবার রুগীরা নিজেরাই বলে যে আমরা থ্যালাসেমিয়ার পেশেন্ট। এ প্লাস্টিক এনিমিয়াটা আসলে খুব ডিফিকাল্ট, এটা সাধারণত হিস্ট্রি অফ অনেক সময় এ প্লাস্টিক এনিমিয়া আপনার কাছে আসে, এনিমিয়া নিয়ে আসে, সাথে এদের 3টা সেল যেহেতু কমে যায় এনিমিয়া হয়, জ্বরটা বেশি থাকে, কোনো কোনো ক্ষেত্রে ব্লিডিং ম্যানিফেস্টেশন থাকতেও পারে নাও থাকতে পারে। তবে এদের এই প্লাস্টিক এনিমিয়া যখন আপনি পাবেন তখন তার এটিওলজির হিস্ট্রি নিতে হবে, যেরকম জন্ডিস ভাইরাল হিস্ট্রি, কখনো ভাইরাল হ্যাপাটাইটিস হয়েছিল কিনা, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। ড্রাগস, বিশেষ করে সাইটোটক্সিক ড্রাগ, অ্যান্টিকনভালসেন্ট ড্রাগ, অ্যান্টিথাইরয়েড রেডিওথেরাপি, এটা কমন কজ আমাদের এই প্লাস্টিক অ্যানিমিয়ার জন্য। এক্সপোজার টু যেমন বিভিন্ন টক্সিনের সাথে এক্সপোজার একটা কজ। অকুপেশন, বিশেষ করে যারা ডাইরেক্ট কাজ করে, ফার্মার, যারা ওই যে আপনার যে ওপিসি মানে অর্গান ফসফেট কম্পোনেন্ট সার দেয়, রেডিওথেরাপি ডিপার্টমেন্টে কাজ করে, তাদের দেখা যায় যে এ প্লাস্টিক অ্যানিমিয়া। অনেক সময় দেখা যায় যে বিশেষ করে অনেক সার্জন এখন তো সিয়াদ মেশিন দিয়া এক্সপোজার হয়, তাদেরও দেখা যাচ্ছে চান্স থাকে প্লাস্টিক অ্যানিমিয়া হওয়ার। এখন আসেন এনিমিয়া অফ ক্রনিক ডিজিজ। এনিমিয়া অফ ক্রনিক ডিজিজ বলতে আমরা বুঝাচ্ছি যে সাধারণত আমরা সিকেডি কে বুঝি। এনিমিয়া অফ ক্রনিক ডিজিজ বলতে আমরা সিকেডি বুঝি এবং কিছু আর্থ্রাইটিসের বুঝি। তাহলে এনিমিয়া যদি সিকেডি হইলে, সিকেডি আপনার জানেন অ্যানোরেক্সিয়া থাকে, নোসিয়া থাকে, হাইপারটেনশন থাকে, ইডিমা থাকতে পারে। ইডিমা তো সাধারণত ইনিশিয়ালি থাকে না, এন্ড স্টেজে আসে। আর আপনারা দেখবেন যে আপনাদের অনেকগুলো যারা এনিমিয়া রোগী ভর্তি হয় তাদের একটা বিরাট অংশ কিন্তু সিকেডিস, দেখবেন প্রায় প্রায় দেখবেন সিকেডি রোগীর একটা প্রেজেন্টেশন থাকে এনিমিয়া। সুতরাং এদের ডায়াবেটিস থাকতে পারে। এছাড়া আপনার যদি দেখা যায় জয়েন্ট পেন, র্যাশ থাকতে পারে, কানেকটিভ টিস্যু ডিজিজ, এসএলই, এরাও অনেক সময় ক্রনিক এনিমিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে। আর এনিমিয়ার সাথে যদি হার্ট ফেলিউর থাকে, বেদলেসনেস থাকে, তা ধরে নিতে হবে এটা মোস্ট লাইকলি এনিমিক হার্ট ফেলিউর ডেভেলপ করছে অথবা পেশেন্ট সিকেডি আছে। তাহলে দেখেন এই হিস্ট্রির মধ্যে অনেকগুলো হিস্ট্রি আমাদেরকে নিতে হবে। এখন এক্সামিনেশন গুলো যদি আমরা করি, হেড টু টো যদি এক্সামিনেশন করি একটা এনিমিক পেশেন্টকে, যেটা আপনাদের করা উচিত, প্রথমে দেখ ফেস তো অনেক সময় বোঝা যায়, যেমন থ্যালাসেমিয়ার পেশেন্ট গুলো হিমোলাইটিক ফেস থাকে, ফন্টার বোসিং থাকে, ডিপ্রেস নানাল বিজ থাকে, মঙ্গলয়েড ফেস বলা হয়। হ্যাপাটিক ফেস এখানে হ্যাপাটিক পেশেন্টও কিন্তু অনেক সময় আপনার কাছে সিএলডি পেশেন্ট গুলো এনিমিয়া এনে আসে। যেন সিএলডির পেশেন্টের রুগীগুলো পাইলে আপনাকে অবশ্যই সিবিসি দেখতে হবে। সিএলডির পেশেন্ট কেন এনিমিয়া হইতে পারে, সিএলডি পেশেন্ট অ্যানিমিয়ার কতগুলো কজ আছে, এর মধ্যে একটা কজ হচ্ছে তার ভেরিসিয়াল ব্লিডিং হতে পারে, রক্ত বমি, যে হেমাটোজ ম্যালেনা হতে পারে, রাপচার ভেরিস। সুতরাং সিএলডি পেশেন্ট যদি আমার কাছে এনিমিয়া আছে, আমি দেখবো শুধু এনিমিয়া আছে নাকি প্যানসাইটোপেনিয়া আছে। শুধু শুধু যদি এনিমিয়া থাকে এবং সেটা যদি মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক এনিমিয়া থাকে, তাহলে আমি চিন্তা করব সেটা কিসের জন্য হচ্ছে, সেটা হচ্ছে রাপচার ইসোফেজিয়াল বেশি আছে। আর যদি দেখেন যে সিএলডির পেশেন্ট আপনার ডাব্লিউবিসি কাউন্ট কমে গেছে, প্লাটিলেট কাউন্ট কমে গেছে, তখন আমি চিন্তা করবো এটা কি হতে পারে, এটা মোস্ট লাইকলি ডিউ টু হাইপারলিস্টিনিজমের জন্য এক্সেস আপনার সেল ডিস্ট্রাকশন হচ্ছে। তাহলে সিএলডি খুব একটা এন্ডোক্রাইন ডিজিজ, হাইপোথাইরয়েড এডিসনস, তারাও কিন্তু একটা এনিমিয়া নিয়ে প্রেজেন্ট করে। পাফি ফেস থাকে, সিআরএফ। তাহলে ম্যালার এসএলই তো আমরা ক্যারেক্টারিস্টিক ফিচার দিয়ে বুঝি। আর ভিটিলিগো থাকলে ভিটামিন বি 12 বা পার্নিসিয়াস এনিমিয়া। তাহলে দেখেন আপনার ফেস বা অ্যাপিয়ারেন্সও আমরা দেখবো। তারপর আমরা চলে যাবো, এটা আমরা সিমেট্রিক্যাল আছে হেয়ার। হেয়ারে সাধারণত অ্যালোপেশিয়া থাকে এসএলইতে, অথবা ম্যালঅ্যাবজর্পশনের হেয়ারটা দেখবেন যে আপনি কোনো যদি ম্যালঅ্যাবজর্পশনের রোগী পান, দেখবেন যে তার ইয়ার গুলো ইজিলি প্লাকেবল, আপনি জাস্ট চুলটা ধরে টান দিবেন, দেখবেন যে আপনার কাছে 3, 4, 5, 10টা চুল এসে গেছে। এটা যে ম্যালঅ্যাবজর্পশনের টিপিক্যাল ফিচার। আর অ্যাসিলিতে তো জানি আমরা অ্যালোপেশিয়া হয়। তাহলে ফেসের পরে আসেন আইতে আমরা কি পেতে পারি, অ্যানিমিয়া তো সব ক্ষেত্রেই পারবো, রোগের নামই যেহেতু অ্যানিমিয়া, তাহলে আমরা সব ক্ষেত্রে অ্যানিমিয়া পাবো। জন্ডিস আমরা পেতে পারি কিছু কিছু ক্ষেত্রে, যেমন হিমোলাইটিক অ্যানিমিয়া। তাহলে কারো যদি জন্ডিস থাকে, অ্যানিমিয়া থাকে, তাহলে আমরা ভাববো যে এটা মোস্ট লাইকলি হিমোলাইটিক অ্যানিমিয়া হতে পারে, সিএলডি হতে পারে। যদি কারো অনেক সময় বিশেষ করে এই প্লাস্টিক অ্যানিমিয়া বা লিউকেমিয়ার পেশেন্ট গুলোর কিন্তু দেখা যায় যে সাব কনজাংটিভাল হ্যামোরেজ থাকে, তাহলে তখন আমাদেরকে মনে রাখতে হবে এটা আইদার এই প্লাস্টিক অ্যানিমিয়া অথবা লিউকেমিয়া। ফান্ডোস্কোপি করে আমরা হ্যামোরেজিক স্পট পাই, রথ স্পট এ প্লাস্টিক অ্যানিমিয়াতে পাওয়া যায়, লিউকেমিয়াতে পাওয়া যায়, অ্যাসিলিতে পাওয়া যায়। দেখবেন যে একটা লাল, তার মাঝ সাদা, চারিদিকে লাল। যাই হোক, এই জন্য কিন্তু ফান্ডোস্কোপির একটা গুরুত্বপূর্ণ আছে, বিশেষ করে এই প্লাস্টিক এনিমিয়া অনেক সময় পরীক্ষাতে যদি পরিবেশনে এই প্লাস্টিক এনিমিয়া রোগী ফান্ডোস্কোপি করতে দেওয়া যায়। তো এটা অনেক সময় অনেকে বুঝে না, যখন আপনি ফান্ডোস্কোপি করতে গিয়ে যদি দেখেন
কোনো পেশেন্টের সিভিয়ার এনিমি আছে, তাহলে মনে করবেন এটা স্যার ওই যে ব্লিডিং রেটিনাল হ্যামারেজের জন্য দিচ্ছে, এখানে আপনি রথ স্পট পাবেন। এছাড়া অ্যাসিলি এবং লিউকেমিয়াতেও রথ স্পট পাওয়া যায়। অপটিক অ্যাট্রফি, তা আমি আগেই বললাম যে কারো দেখেন ফান্ডোস্কোপি, কারো যদি অপটিক অ্যাট্রফি থাকে, এনিমিয়া থাকে, তাহলে এটা মোস্ট লাইকলি ডিউ টু ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি। কারণ এনিমিয়ার সাথে নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন যদি কোনো পরীক্ষা হিস্ট্রি দেওয়া থাকে, ধরে নিতে হবে এটা হচ্ছে ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি। এখন আসেন মুখে আমরা কি পাবো, লিপে তো তাই অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস পাওয়া যায়, কাইলোসিস পাওয়া যায়, এগুলো সাধারণত ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি থাকে। গামে গাম ব্লিডিং যদি থাকে, গাম হাইপারট্রফি থাকে, তাহলে আমরা চিন্তা করবো লিউকোমিয়া। হ্যাঁ, সাধারণত অ্যাকুইট মাইলয়েড লিউকোমিয়াতে হয়। তাহলে দেখেন গাম ব্লিডিং আমাদের দেখতে হবে, লিপে অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস আছে কিনা সেগুলো আমাদেরকে দেখতে হবে। তারপর আমরা যে টাংটা দেখি, গ্লসাইটিস থাকে, স্মুথ থাকে, আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, এটাতে আপনি দেখবেন যে একদম প্যাপিলার লস হয়ে যায়, আপনাকে দেখে মনে হবে যে টাইলস করে ফেলছে, একদম মনে হয় টাংটা খুব মসৃণ। তাহলে দেখেন টাং আমাদের খুব গুরুত্বপূর্ণ জিনিস থাকে। গ্লসাইটিস আয়রন এবং ভিটামিন বি 12 দুইটাতেই হতে পারে। লস অফ প্যাপিলা হয় হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে। যদি পিগমেন্টেশন থাকে, অ্যানিমিয়া থাকে, তাহলে আমাদের মাথায় রাখতে হবে এডিসন ডিজিজ। এটা কিন্তু আপনাদের ভবিষ্যতে যারা পোস্ট গ্রাজুয়েশন স্টুডেন্ট বা আপনাদের এটা কিন্তু খুব সাহায্য করবে, যদি অ্যানিমিয়ার অ্যাপ্রোচটা আমি পড়ছি। যদিও আমাদের খুব খুব যেভাবে পড়াচ্ছে এটা একাডেমিকের জন্য গুরুত্বপূর্ণ, ক্লিনিক্যালি অত গুরুত্বপূর্ণ কিছু নাই। ক্লিনিক্যালি যে আমি 5-6টা কথা বলবো 5 মিনিট, তাতে দেখা যাবে ক্লিনিক্যাল আমাদের শুরু হয়ে যাবে, সে মানে সাফিসিয়েন্ট। পিগমেন্টেশন থাকলে আমি টাং এটা বলবো, টাংকে যদি র বিফ টাং থাকে, দেখবেন যে লাল মানে অনেকটা ইয়ের মতো বেগুনি ভায়োলেট ম্যাজেন্টা কালার থাকে, তখন আমাদের মনে হয় যে ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি থাকে। অনেক সময় দেখা যায় পিগমেন্টেশনে, তো আগেই বললাম এডিসনসে থাকে। হ্যাঁ, যদি আপনার বাক্কাল মিউকাস আছে, অনেক সময় আমরা কি দেখি, দেখা যাবে যে আপনি দেখবেন যে সফট প্লেট হার্ড প্লেটে হ্যামোরেজ আছে, পিটিচি আছে, পারপোরিক স্পট আছে, তখন চিন্তা করে নিতে হবে যে লিউকোমিয়া। আপনার অনেক সময় ক্লিনিক্যাল প্র্যাকটিসে অনেক রুগী দেখবেন যে রুগীরা এসে বলবে যে আমি মুখে খাইতে পারি না, মুখ ঝাল লাগে, দেখবেন যে গ্লসাইটিসের ফিচার পড়বে। যখন এরকম রুগী বলবে যে মুখ ঝাল, মুখে খেতে পারতেছে না, তখন আপনাকে মাথায় রাখতে হবে যে পেশেন্টের নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি আছে। এই সমস্ত পেশেন্টকে আপনার কম্বিনেশন থেরাপি হিসাবে ভিটামিন বি 12 দিবে, মানে ভিটামিন নিউরোবি দিবেন 1, 6, 12, সাথে আয়রন দিবেন, সিবিড দিবেন। দেখবেন যে এই পেশেন্টের মোটামুটি গ্লসাইটিস 2 থেকে 3 মাস দেন, দেখবেন যে 90 ভাগে পেশেন্টের ক্ষেত্রে গ্লসাইটিস ভালো হয়ে যাবে। যাই হোক, তারপরে আসেন আমরা পরে গেলাম নেকে আমরা কি পেতে পারি, লিম্ফেডেনোপ্যাথি, লিউকেমিয়া, লিম্ফোমা, দুইটাতে লিম্ফ নোড পাওয়া যেতে পারে। যে বেবি রেস থাকতে পারে, তাহলে এনিমিয়ার পেশেন্ট যে বেবি রেস, তাহলে মোস্ট লাইকলি এটা এনিমিক হার্ট ফেলিওর পেশেন্ট ডেভেলপ করে গেছে। গয়টার থাকলে আপনি মেশিন এনিমিয়া আছে, গয়টার আছে, তাহলে আমি চিন্তা করবো মেবি হাইপোথাইরয়েডিজম হতে পারে। থোরাক্সে আমরা সাধারণত বনি টেন্ডারনেস দেখি, অ্যাকুইট লিউকেমিয়া এক্সক্লুড করার জন্য। স্পাইডার টেলেনজেক্টেশিয়া পাইলে আমরা মনে করব সিএলডি। আর অ্যাপেক্স বি শিফট হয়ে যেতে পারে, কেন শিফট হতে পারে, কারণ এনিমিয়ার একটা কমপ্লিকেশন হচ্ছে লং টার্ম এনিমিয়া থাকলে ক্রনিক এনিমিয়াতে হার্ট ফেলিওর হয়, তাহলে হার্টটা বড় হয়ে অ্যাপেক্স বি শিফট হয়ে যায়, তাহলে অ্যাপেক্স বিটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। অনেক সময় দেখবেন যে রুগী আপনি মারমার পাবেন, কারণ ফ্লো মারমারের কতগুলো কজ আছে, বলে না ইনোসেন্ট মারমার, ফ্লো মারমার, সেগুলো একটা কজ হচ্ছে এনিমিয়া, আর একটা কজ হচ্ছে থাইরোটক্সিকোসিস। তাহলে দেখেন নেকে আপনি কি পেলেন, থোরাক্সে কি পেলেন। লাংসে যদি আপনি অস্কাল টেস্ট করেন, অনেক সময় লাংসে ক্রেপস পাবেন, কারণ ওই যে এনিমিক হার্ট ফেলিওর হয়ে লাংসে কনজেশন হয় এটু। তাহলে দেখেন কত অনেক ইনফরমেশনই আমরা একটা পেশেন্টের এনিমিয়া থেকে পেতে পারি। এখন আসেন যদি এনিমিয়ার সাথে ব্লাড প্রেশার রাইজ থাকে, তাহলে আমি তো বললাম এটা ধরে নিতে হবে সিকেডি। হাইপোটেনশন থাকলে বা পোস্টেরাল ড্রপ থাকলে মনে রাখবেন, একটা পেশেন্টের যখন ব্লাড প্রেশার পোস্টেরাল ড্রপ আমরা দেখি, কারো পোস্টেরাল ড্রপ থাকলে আমরা চিন্তা করি দুইটা ইন্ডিকেট করি, ইন্ডিকেট করি ডিহাইড্রেশন। এই জন্য আপনি কোনো পেশেন্ট যদি ডিহাইড্রেশন আছে কিনা সেটা দেখার জন্য পোস্টেরাল হাইপোটেনশন দেখতে হয়। আপনারা জানেন তো পোস্টেরাল হাইপোটেনশন কিভাবে দেখতে হয়, রুগীকে শোয়ানো অবস্থায় আপনাকে দেখতে হয়, আবার বসানো বা দাঁড়ানো অবস্থায় দেখতে হয়। তাহলে আপনি যখন রুগীটাকে যখন আপনি কাফ বেঁধে হাইপার ব্লাড প্রেশারটা মাপেন, মাপার পরে কাফটা একটু আপনি ডিফ্লাট করবেন, কিন্তু খুলবেন না। রুগীকে দাঁড়ায় বসেছিল, আপনি তাকে দাঁড়াতে বললেন, দাঁড়ানোর পরে 2 মিনিটের পর 3 মিনিটের মধ্যে এটা আপনার প্রেশারটা মাপতে হবে। যদি কখন আপনি পোর্টিয়াল হাইপারটেনশন পড়বেন, যদি এটা সিস্টোলিক 20 এবং ডায়াস্টোলিক যে 10, এই ডিফারেন্সটা যদি কমে, মানে সিস্টোলিক যদি মোর দেন 20 বেশি হয় এবং ডায়াস্টোলিক যদি মোর দেন 10 এর নিচে, মানে এর চেয়ে বেশি কমে যায়, তখন আমরা সেটাকে বলি কি
পোর্চুরাল হাইপারটেনশন। তো পোর্চুরাল হাইপারটেনশন একটা ইন্ডিকেট করে ডিহাইড্রেশন, আর একটা হচ্ছে ডিজিজ এডিশনস এর একটা মানে ম্যানিফেস্টেশন, কার্ডিনাল ম্যানিফেস্টেশন হচ্ছে পিগমেন্টেশন, পোর্চুরাল হাইপারটেনশন। তেমন একটা হ্যান্ডের থেকে তার অনেক পায়, অনেক রোগী হাত দেখলেই বোঝা যায় এটা কি আছে পেশেন্টের, কে কইলো নাই কি আছে, সুতরাং আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। সুতরাং আপনার চোখ যদি একটু মানে আপনি যদি চোখটা একটু মানে ক্লিন হয়, আপনি যদি একটু মানে ইয়ে হন, মানে একটু যদি ক্লিনিক্যালি থাকে, সব সময় দেখবেন রুগীটাকে একটু দেখার চেষ্টা করবেন, হ্যাঁ। কারণ আপনার যাই না করুক, আপনার রুগী কিন্তু ক্লিনিক্যালি না দেখলে আমরা অনেক সময় অনেক ফাইন্ডিং মিস করে ফেলি। লিউকোনাইকিয়া, লিউকোনাইকিয়া সাদা হয়ে যাবে, তার মানে এটা সিএল দেওয়ার সম্ভাবনা বেশি। ক্লাবিং সাধারণত ম্যালঅ্যাবজর্পশন আইবিডি তে থাকে, তাহলে এটা একটা আমাদেরকে ক্লু দিতে পারে। স্কিন ক্রিজ প্যারোট থাকে, যেমন এডিসনে প্যারোট থাকে, স্কিন থাকে, পিগমেন্টেশন থাকে, হাতের মধ্যে নাকেলে আপনার পিগমেন্টেশন থাকে। আর তো আমরা স্কিনে যদি ডিফর্মিটি পাই, যেমন রিমাটয়েড হ্যান্ড অনেক সময় বোঝা যায়, অ্যাসেলি অনেক সময় বোঝা যেতে পারে স্কিনে, হ্যাঁ, তাহলে আমাদের মোটামুটি এটা বোঝা যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে এগুলো আমরা দেখতে পারি। এছাড়া আমরা স্কিনে কি পাই, র্যাশ, র্যাশের মধ্যে বিভিন্ন ধরনের র্যাশ পাওয়া যায়। হ্যাঁ, আমার মনে হয় এখন আর 10 মিনিট পরে আবার এটা আমরা আবার আমাদের লিঙ্কে ঢুকবো, আমাদের 30 মিনিট হয়ে গেছে, 40 মিনিটের বেশি আমাদের সুযোগ দেয় না জুম। তা দেখেন পারপোরা ইকাইমোসিস এগুলো থাকলে আমাদের ব্লিডিং ম্যানিফেস্টেশন যেহেতু আছে, তাহলে মনে রাখতে হবে এনিমিয়ার সাথে আদার সেল লাইন, যদি এনিমিয়ার সাথে ফিভার থাকে তাহলে মনে রাখবেন যে এটাকে নিয়ে আপনার অবশ্যই ডাব্লিউবিসি ইনভলভ আছে। এনিমিয়ার সাথে যদি ব্লিডিং ম্যানিফেস্টেশন থাকে তাহলে মনে করবেন যে এই পেশেন্টের কি আছে, প্লাটিলেট ইনভলভ আছে। যদি এনিমিয়ার সাথে ফিভারও থাকে এবং যদি ব্লিডিং ম্যানিফেস্টেশন থাকে, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে কি এই পেশেন্টের আপনার এটা 3টা প্যানসাইটোপেনিয়া হয়ে গেছে। তো এগুলো হচ্ছে ক্লিনিক্যাল ক্লো, সবকিছু তো আসলে লিখে বোঝানো যায় না, লিখতে গেলে হয়ে যায় এটা থিওরিটিক্যাল কথা। আর ক্লিনিক্যাল ডিসকাশন আর এখানে লিখে প্রেজেন্ট করার মধ্যে কিছু সমস্যা আছে। আর এছাড়া র্যাশ থাকতে পারে, আমরা কানের টিস্যু থাকতে পারে। এছাড়া আপনার যদি পিগমেন্টেশন থাকে তাহলে এটা এডিসন্স, থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া রোগীদেরও পিগমেন্টেশন হয়। তাহলে মোটামুটি আমরা তো চলে গেলাম, এখন আসেন তারপরে আমরা কোথায় দেখবো, অ্যাবডোমেন। দেখেন অ্যাবডোমেনে অর্গানোমেগালি খুব গুরুত্বপূর্ণ। তাহলে একটা পেশেন্টের এনিমিয়ার পেশেন্ট কে জন্য বলি সবসময়, যে এনিমিয়া পেশেন্ট পাইছেন, আপনি আল্ট্রাসাউন্ড দিতে দেন না, এটা একটা ক্রাইম, তাহলে আপনি বুঝেনি না এনিমিয়া রোগীর কি করতে হবে। তাহলে অবশ্যই আমরা এনিমিয়ার পেশেন্টের স্প্লিনোমেগালি আছে কিনা, হ্যাপাটোমেগালি আছে কিনা, ইনট্যাবডোমিনাল লিম্ফেডেনোপ্যাথি আছে কিনা, অ্যাসাইটিস আছে কিনা দেখতে হবে। দেখেন লিউকোমিয়া, লিম্ফোমা, কালাজল, সিএলডি এগুলো সব কিছু যাবে, ইভেন কি টিবি, দিজ আর দা রেসপন্সিবল ফর এনিমিয়া। তাহলে অর্গানোমেগালি থাকলে আপনাকে বুঝতে রাখতে হবে এটা রুগী নর্মাল আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া না। তাহলে এই জন্য অর্গানোমেগালি অবশ্যই দেখতে হবে এবং আলটা করে তার অর্গানোমেগালি এক্সক্লুড করে দেবে। অ্যাসাইটিস থাকলে তো আমরা বুঝতে পারি টিবি হইতে পারে, লিউকোমিয়া হইতে পারে, লিম্ফোমা হইতে পারে, সিএলডি হইতে পারে, হিমোলাইটিক এনিমিয়া হইতে পারে। এটা আপনার একটা লং কোশ্চেন হতে পারে যে একটা পেশেন্টের হ্যাপাটোস্প্লিনোমেগালি আছে সাথে এনিমিয়া আছে, তাহলে ডিডি কি হবে, অ্যাসাইটিস আছে এনিমিয়া আছে, ডিডি কি হবে। দেখেন এগুলো যেভাবে পড়েন সারা জীবন এটা লাগবে, এনিমিয়া আপনাকে সারা জীবন পজিশনে লাগবে। কোনো অর্গানোমেগালি নাই, এনিমিয়া আছে, তাহলে কি হতে পারে, এটা প্লাস্টিক এনিমিয়া হতে পারে, আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া হতে পারে, ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি এনিমিয়া হতে পারে, ফলিক, এসব জায়গায় তো তাহলে অর্গানোমেগালি না পাইলে তখন মনে রাখতে হবে টিবি, লিম্ফোমা, সিএলডি, হিমোলাইটিক এনিমিয়া এগুলো আনলাইকলি। তাহলে দেখছেন তো আপনার অ্যাবডোমেন কত গুরুত্বপূর্ণ আমার জন্য। আমি যদি একটা রোগী বুঝে পড়ি এবং দেখি এবং রোগীটাকে ইনভেস্টিগেশন করি বা এক্সামিনেশন করি, আপনারা মনে করেন যে এক্সামিনেশন করতে অনেক সময় লাগে, আসলে লাগে না, এক্সামিনেশন করতে 2 মিনিট সময় লাগবে না। আপনি যদি দক্ষ হন, আপনি যদি আই ভালো থাকে, আপনি দেখবেন যে 2 মিনিটের বেশি লাগবে না আপনার এক্সামিনেশন জানলে, জানা থাকলে। আর যদি আপনি না জানেন তাহলে তো লাভ নাই। একটা জিনিস আপনি জানেন যে এত নম্বর কম্পিউটারের এত নম্বর ফোল্ডারে এত নম্বর ফাইলে আপনি জিনিসটা রাখছেন, তাহলে আপনি চটপট 2 সেকেন্ডে খুঁজে বের করতে পারবেন। আর আপনি যদি জানেন না কই ফাইল কই রাখছে, সারা কম্পিউটার খাইতে বা সারা বাসা খুঁজে আপনি পাবেন না। এক্সামিনেশন এরকম, আপনার যদি মাথায় থাকে যে আমি একটা রোগীর কি কি দেখবো, তাহলে দেখবেন যে এক্সামিনেশন করতে সময় লাগবে না, রোগী রিসিভ করতেও সময় লাগবে না, চটপট আপনি ডায়াগনোস। আর যদি না জানেন তাহলে শুধু এই যে চরকির মতো যে প্যাচের মধ্যে ঘুরতে থাকবেন। লেগে ইডিমা হতে পারে, তো ইডিমা হলে আগেই বললাম সিকিডি হতে পারে, ম্যাল অ্যাবজর্পশন হতে পারে এবং হার্ট ফেলিওরও হতে পারে, এখানে লিখে নাই। লেগ আলসার থাকলে আমাদের সাধারণত সিকেল সেল, আমরা পাই না সিকেল সেল এনিমিয়া, আনলাইকলি আমাদের এখানে। সেন্সরি আমি আগেই বলছি, তাহলে দেখেন এনিমিয়া রোগীর সেন্সরি মোটর জার্ক দেখার খুব গুরুত্বপূর্ণ আছে। জয়েন্টস পজিশন ভাইব্রেশন কমে যায় কোথায়, এটা ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সিতে কমে যাইতে পারে। রম্বাকশন, রুগীকে দাঁড়া করাবেন, পা ফাঁক করে, তারপর 2টা পা একসাথে লাগাইয়া চোখ বন্ধ করতে পারবেন, যদি পড়ে যেতে রম্বাকশন পজিটিভ থাকে।
পেশেন্টদের দেখা যাচ্ছে পেইন নাই, টেম্পারেচার নাই। নিউরোপ্যাথির দুই ধরনের ফিচার হয়, যদি কখনো নিউরোপ্যাথি পড়াইতে পারে বা নিউরোলজিক্যাল পড়াইতে পারে বলবো যে একটা পজিটিভ সিমটম, একটা নেগেটিভ সিমটম। নিউরোপ্যাথি রোগী কিছু কিছু রোগী বলে আমার হাত পা জ্বালা পোড়া করে, মরিচ চিংড়ি প্যারাস্থেসিয়া হয়, বলছে আমার এখানে জ্বালা পোড়া করতেছে, ঝিনঝিন ঝিনঝিন করতেছে, আর কি চিংলিং যেটা। আর কিছু রোগী থাকে নামনেস, বলে না আমার কোনো অনুভূতি নাই, অসার পায়ে থেকে পা বুঝি না যে পা যে আমি হাঁটতেছে, মনে হয় কাদা মাটির উপর হাঁটতেছে। তাহলে এই যে পেন, টেম্পারেচার, এগুলো আমাদের দেখতে হবে। জার্ক আছে কিনা, জার্ক মাসেল পাওয়ার, জার্ক লস, এগুলো আমাদের দেখতে হবে। দিজ আর দা বললাম না, এনিমিয়ার সাথে যদি নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন থাকে তখন সেটাকে আমরা কি বলবো, আমরা সেটাকে বলি ধরে নেব ভিটামিন বি 12। দেখেন আস্তে আস্তে আমরা প্রায় শেষে এসে পড়ছি, সবার শেষে হচ্ছে আমরা যেটা করব যে ডিমেনশিয়া। তাহলে এনিমিয়ার সাথে ডিমেনশিয়া, ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি। ডিমেনশিয়ার কতগুলো রিভার্সিবল কজ আছে, এর মধ্যে একটা কজ হচ্ছে ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি। তাহলে এই হচ্ছিল আমাদের হচ্ছিল যে চলে গেল যে এক্সামিনেশন, আমরা এ হেড টু টু আমরা এক্সামিনেশন করলাম। এখন আসেন ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশন খুব গুরুত্বপূর্ণ। তো যে কোনো পেশেন্টের ইনভেস্টিগেশনে আপনাদের তো খুব সহজ হয়ে গেছে, এখন সিল বানানোর কারণে আপনারা হয়তো ইনভেস্টিগেশন এখান থেকে গেলে দেখবেন বানান করে ইনভেস্টিগেশন লিখতে পারবেন না। ইনভেস্টিগেশন আমরা যেখানে দেখি আসলে প্রতিটা ইনভেস্টিগেশনের একটা জাস্টিফিকেশন থাকতে হবে। আপনি বিইং এ ডক্টর ইচ্ছা মতো ইনভেস্টিগেশন দিতে পারবেন না, আপনাকে অবশ্যই প্রতিটা ইনভেস্টিগেশন জাস্টিফাই দিতে হবে। আমি কেন সিবিসি দিব, আমি কি আশা করি, আমি শুধু মানে রুটিন মারলাম এটা না। প্রতিটা একটা, যদিও আমাদের রোগীগুলো অ্যাকুইট মেডিসিন থাকে সেই জন্য আমরা রুটিন ইনভেস্টিগেশন গুলো দিয়ে দেই, কিন্তু সব বাইরে যখন আপনি প্র্যাকটিস করবেন তখন কিন্তু আপনাকে রেশনাল ইনভেস্টিগেশন দিতে হবে। ইনভেস্টিগেশন অবশ্যই আপনাকে রেশনাল হতে হবে, হ্যাঁ। গদবাঁধা ইনভেস্টিগেশন বা আন্তাজ ইনভেস্টিগেশন দাগাই দিলে এটা হবে না, এটা একটা ক্রাইম। হ্যাঁ, আপনার সঠিক ইনভেস্টিগেশন না জানা বা অ্যাসেস করতে না পারাটা একটা ক্রাইম। তাহলে যে কোনো একটা পেশেন্টের এনি ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন, তাহলে দেখেন ইনভেস্টিগেশন যে আপনি দিবেন ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন, আপনারা অলরেডি আমাদের সাথে রাউন্ড দিচ্ছেন, আপনারা দেখছেন, আপনারা দেখেছেন যে আমরা প্রথম দিন ইনভেস্টিগেশন দিই, এটা পাইলে বলে ওইটা করো, এটা আয়রন ডেফিসিয়েন্সি আছে ফেরিটিন দেখো, আচ্ছা এটা তুমি হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস দেখো, আচ্ছা এটা টিএসএস করতে দাও। আমরা বিভিন্ন একটা ইনভেস্টিগেশন পাইলে একটা পাইলে আরেকটা করতে দেই। তাহলে প্রথম যে ইনভেস্টিগেশন একটা রোগী রিসিভ করার পরে তার হিস্ট্রি এবং ক্লিনিক্যাল এক্সামিনেশন করে যে ইনভেস্টিগেশন গুলো দিতে হয় সেটাই হচ্ছিল ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন। এটা আপনি প্রথম অ্যাসেস করার পরে নিজেই দিয়ে দিবেন। সাধারণত রুটিন ইনভেস্টিগেশন হলে ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন হয়, আর ওই রোগীর জন্য কোনো স্পেসিফিক যদি ইনভেস্টিগেশন থাকে তাহলে সেটা ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন হবে। সাধারণত ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন নন ইনভেসিভ হয়। তাহলে প্রথমে আমাদের এনিমিয়ার জন্য সিবিসি একটা ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন। সিবিসি উইথ ইএসআর আমরা অবশ্যই দেখবো, সিবিসির মধ্যে আমরা সেল কাউন্টার মেশিনে দেখবো এবং আমরা এমসিবি খেয়াল করব। এখানে আমরা এনিমিয়া পাইতে পারি, ডাব্লিউবিসি কাউন্ট দেখবো, এটা বাড়তেও পারে কমতেও পারে, প্লাটিলেট কাউন্ট বাড়তেও পারে কমতেও পারে, এমসিবিটা কি এটা নর্মাল আছে বেশি নাকি কম, এই তিনটা জিনিস আমরা দেখবো সিবিসি তে, কমপ্লিট ব্লাড কাউন্টে। তারপরে আসেন পিভিএফ আমরা করতে দিতে হবে, এনিমিয়ার পেশেন্টের জন্য পিভিএফ করতে দেওয়া ম্যান্ডেটরি। তাহলে পিভিএফ এ আমরা কি পাইতে পারি, এখানে মরফোলজি দেখবো, যদিও এমসিবি দিয়ে আমরা মরফোলজি এখন ডায়াগনোস করতে পারি, পিভিএফ এর রোলটা অনেকটা কমে গেছে। তারপরেও পিভিএফ আমরা করতে দেই, কারণ আমরা এমসি মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক ছাড়াও অন্য ধরনের যেমন ব্লাড সেল থাকতে পারে, এটিপিক্যাল সেল থাকতে পারে, যেগুলো আপনি এমসিবি দ্বারা বুঝতে পারবেন না। তাহলে একটা পিভিএফ করতে দিতে হবে। আরবিএস তো যে কোনো পেশেন্টের ক্ষেত্রে একটা রুটিন ইনভেস্টিগেশন, ডায়াবেটিসের জন্য আমাদের এক্সক্লুড করতে হবে। সিরাম ক্রিয়েটিন যেহেতু আমাদের এনিমিয়ার সাথে সম্পর্কযুক্ত, যে কোনিক এনিমিয়া আছে জন্য ক্রিয়েটিন আমরা করব, এগুলো আমরা সব রোগীগুলো করতে যে পার্ট অফ রুটিন ইনভেস্টিগেশন, এই জন্য এটা ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন। তারপরে আসেন চেস্ট এক্সরে। চেস্ট এক্সরে গুরুত্বপূর্ণ এই জন্য যে অনেক সময় এনিমিক পেশেন্টে এনিমিক হার্ট ফেলিউর থাকতে পারে, এই জন্য আমাদের চেস্ট এক্সরে আমরা দিয়ে দেই। তারপর আসেন আল্ট্রাসাউন্ড। আমি তো বললাম যে একটা পেশেন্টের এনিমিয়ার পেশেন্টকে যদি আপনি আল্ট্রাসাউন্ড না দেন ফার্স্ট লাইন, তাহলে এটা ক্রাইম, এটা একটা ক্রাইম, কারণ আপনি অর্গানোমেগালি আছে কিনা না এটা খুব গুরুত্বপূর্ণ টু ডায়াগনোসিস, সিকেডি আছে কিনা নাই সেটা ডায়াগনোস করার জন্য খুব গুরুত্বপূর্ণ। সুতরাং আল্ট্রাসাউন্ড অবশ্যই অবশ্যই এনিমিক পেশেন্টকে দিতে হবে, হ্যাঁ। সিকেডি দেখার জন্য, অর্গানোমেগালি দেখার জন্য আছে। ইসিজি, ইসিজিও খুব গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ, যখন আপনি এনিমিয়া, একটা পেশেন্টের যদি এনিমিয়া আছে সাথে আইএসডি আছে, হার্ট ফেলিউর আছে, হার্ট ফেলিউর তো আমরা ইসিজি বুঝি না, চেস্ট এক্সরে দেখলে ধারণা করা যায়। তো এই জন্য আমাদের ইসিজিটা খুব গুরুত্বপূর্ণ। আইএসডি পেশেন্ট বা পেশেন্ট থাকলে তখন কিন্তু তার এনিমিয়াকে আপনাকে কারেকশন করতে হবে ব্লাড দিয়ে, তখন এটা আপনার পরে বলবো। এই জন্য ইসিজি কোমরবিড কন্ডিশন দেখার জন্য আমাদেরকে অবশ্যই ইসিজি করতে হবে, কারণ এনিমিয়ার পেশেন্ট, আইএসডির পেশেন্ট এনিমিয়া
সেটাও খুব একটা গুরুত্বপূর্ণ আছে। ইউরিনারিমি এটাও খুব গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় সিকিডি দেখা যায়, ইউরিনে অনেক সমস্যা হয়। তাহলে দিজ আর দা আমরা যে কোনো একটা পেশেন্ট, এবং এখানে আরেকটা যেটা লেখি নাই সেটা হচ্ছিল আপনাদের কি দেখতে হবে, আমরা দেখবো হচ্ছে ব্লাড গ্রুপিং ক্রস ম্যাচিং, কারণ আমাদের ব্লাড দিতে হবে। ব্লাড গ্রুপিং ক্রস ম্যাচিং আমি আগে করায় রাখবো, এখানে লেখা উচিত ছিল, আমি লিখি নাই। তাহলে আমাদের মনে হয় আর 1 মিনিটেরও কম সময় আছে, তাহলে আমরা এই পর্যন্ত থাকি। আপনারা আবার সবাই আগের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটাতে আপনারা ঢুকে যান। হ্যাঁ, আমরা তাহলে আমাদের আবার নতুন করে শুরু করতে হবে। তাহলে আমি স্টপ শেয়ার দিয়ে আমি আবার শুরু করতেছি।